হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? বলো। তোমরা ক্লাস করছো, কিন্তু খুব দুঃখের কথা যে তোমাদেরকে বলেছিলাম যে ক্লাস শেষে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু কেউ তোমরা কমেন্ট করছো না। দেখো, আমি তোমাদের বলেছি, বারবার বলছি, এখনো বলছি, এপ্রিল মাসের মধ্যে আমি পুরো সায়েন্সের যতটা বাকি পোর্শন হট টপিকের পরের বাকি পোর্শনগুলো থেকে গেছে সেগুলো এপ্রিলের মধ্যে আমি কভার করব। বায়োলজি হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক। এখন আমরা শুরু করেছি ফিজিক্সের একটা সবচেয়ে বড় অংশ, বড় জায়গা, যেটা কাইনেমেটিক্স। কাইনেমেটিক্স এর মধ্যে যত জিনিসগুলো আছে সেগুলো আমরা পড়ার চেষ্টা করছি বা পড়ছি। এবার তোমরা কি করছো, যে জানি না তোমরা ক্লাস করছো কি করছো না, বুঝতেও পারছি না। তো তোমরা ক্লাসগুলো করো, রেসপন্স করো, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ ক্লাসগুলো করছো। আর আমি বলেছি এপ্রিল মাসের মধ্যে কভার হবে। তবে আমি যে ক্লাসগুলো করাচ্ছি তোমাদের, তো লাইভ তো হবে, কিন্তু যদি একান্ত লাইভ না থাকতে পারি তাহলে রেকর্ড হিসেবে ক্লাসগুলো পাবে, কিন্তু ক্লাস হবে। যদি আমি দেখি কোনো হয়তো এই উইকে যেমন আমি রাত্রি 9টার সময় ক্লাসের অ্যাভেলেবেল ছিলাম না, সেই জন্য আমি রেকর্ড করে দিয়ে দিচ্ছি ঠিক 9টার টাইমিংয়ে, ঠিক আছে? তো ঠিক সেইভাবে যেদিন আমি ফ্রি থাকবো লাইভ হবে, যেদিন ফ্রি থাকবো না রেকর্ড হবে, কিন্তু ক্লাস হবে। কিন্তু তোমরা ক্লাস করছো কিনা বা এই রেকর্ড হিসেবে যে ক্লাসগুলো করছো তোমাদের কেমন লাগছে বা কি লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। জানাবে তো? এদিকে এদিকে দেখো, একবার হেসে বলো স্যার জানাবো। বলো বলো বলো। হ্যাঁ, ঠিক আছে। তো চলো, যাই হোক, দেখো আমি বলেছি রেকর্ড ভার্সনের একটা সুবিধা আছে কি, যে সময় খুব বেশি নষ্ট হবে না, ঠিক আছে? কারণ লাইভে থেকে তোমার কমেন্ট দেখতে হচ্ছে, রিপ্লাই দিতে হচ্ছে, কোনো জিনিসের তারপরে জিনিসগুলোকে করতে হচ্ছে, তো একটা টাইমিং ব্যাপার হয়। তবে এটা না যে লাইভ হবে না, লাইভও হবে, রেকর্ডও হবে, মোট ব্যাপার ক্লাস হবে। এটা হচ্ছে মুদ্রা কথা, ঠিক আছে? চলো তাহলে শুরু করি। আমি তোমাদের যেটা পড়াচ্ছিলাম, যে এখানে আমাদের এখন যে মোশন চ্যাপ্টার, কাইনেমেটিক্স এর মোশন চ্যাপ্টারের মধ্যে আমাদের যেগুলো পড়তে হয়, একটা হচ্ছে আমাদের ডিস্টেন্স আমি পড়িয়েছিলাম, ঠিক আছে? দেখো ভালো করে 2 মিনিট। তারপরে হচ্ছে স্পিড, তারপরে হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে ডিস্টেন্সের পর ডিসপ্লেসমেন্ট, বা যেটাকে আমরা সরণ বলি, ডিসপ্লেসমেন্ট বা সরণ, ভেলোসিটি, তারপরে হচ্ছে এক্সেলারেশন বা ত্বরণ, ঠিক আছে? এই অংশগুলো পড়তে হয়। এই অংশগুলোর উপরে আমি বেসিক আইডিয়া প্রথম ক্লাসে দিয়েছিলাম, পুরো কনসেপ্ট বুঝিয়ে দিয়েছিলাম। তারপরে এই অংশের উপরে গতকালকের ক্লাসে আর আজকের ক্লাস মিলিয়ে আমি যত এর এরিয়াতে যে যত গ্রাফ আর নিউমেরিক্যাল টাইপের জিনিস আছে, গ্রাফ প্লাস নিউমেরিক্যাল টাইপের জিনিসটা আমি তোমাদের কিন্তু এখন করাচ্ছি। গ্রাফ আর নিউমেরিক্যাল টাইপের জিনিস এখান থেকে আমি করাচ্ছি, ঠিক আছে? তারপরে এটা আজকে এটা অংশ হয়ে যাবে। তারপরে আমরা নিউটনস লো এর যেগুলো নিউমেরিক্যাল অংশ আছে, আমি একদম ধরে ধরে ফিজিক্সের যে চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি নিউমেরিক্যাল আসে সেই চ্যাপ্টারগুলো আমি সবকটাই চ্যাপ্টার তোমাদের করিয়ে দিব, ঠিক আছে? আর আমি একদম চ্যাপ্টার ওয়াইজ, মানে যেগুলো আছে চ্যাপ্টার ওয়াইজ, মানে ফিজিক্সের চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ারে যেগুলো নিউমেরিক্যাল টাইপের জিনিসগুলো এসে আমি এক জায়গায় করার চেষ্টা করছি, যেটা খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। নিউটনস লো এর যত নিউমেরিক্যাল আছে সেটা একদিনে করাবো, নিউটনস লো এর যত নিউমেরিক্যাল পোর্শন আছে সেটা একদিনে হবে। তারপরে এগুলো কমপ্লিট হওয়ার পর সবচেয়ে ভাইটাল জায়গা হচ্ছে ইকুয়েশন অফ মোশন। ইকুয়েশন অফ মোশন, ঠিক আছে? মোশনের ইকুয়েশন থেকে ভীষণ ভাবে পরীক্ষাতে কোশ্চেন আসে, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখান থেকে একদম খুব টাফ লাগে সবাইকে, কিন্তু আমি খুব ইজি করে দিব এই জায়গাটা, ঠিক আছে? কারণ এর থেকে ম্যাক্সিমাম নিউমেরিক্যাল টাইপের জিনিসগুলো থাকে। এই ইকুয়েশন অফ মোশন হয়ে গেলে তারপরে টাইপস অফ মোশন করানোর পর তবেই এই চ্যাপ্টারটা কমপ্লিট হবে। এবার টাইপস অফ মোশন থেকে ফ্ল্যাট কোশ্চেন গুলো থাকে সেগুলো বলে দিব, ইজিলি হয়ে যাবে। তাহলে দেখো এখানকার ক্লাসে আমি তোমাদের আজকে এই অংশটা কালকে শুরু করেছি, এই অংশের বাকি অংশগুলো আজকে আমি করাবো। তারপরে আমরা একটা ক্লাস লাগবে নিউটনস লো নিউমেরিক্যাল গুলোতে, তারপরে একটা ক্লাস লাগবে ইকুয়েশন অফ মোশনে, তারপরে টাইপস অফ মোশনে একটা ক্লাস লাগবে, ঠিক আছে? হয়তো আর 3টে ক্লাসের মাধ্যমেই পুরো মোশন চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। একদম সিরিয়াসলি ভাবে ক্লাসগুলো করে তোমরা কিন্তু রেডি করে নাও, ঠিক আছে? সময় নেই সময় নষ্ট করার, দেখতে দেখতে সময় চলে যাচ্ছে, এই সুযোগে জিনিসগুলোকে রেডি করে নাও। পুরো জিনিসগুলো আমি করে দিচ্ছি। তারপরে মোশনের পর ঢুকবো ফ্রিকশন, স্যাটেলাইট, ঠিক আছে, টর্ক, ইম্পালস, সিম্পল হারমোনিক মোশন, পেন্ডুলাম, এই জায়গাগুলোতে একদম। তারপরে গ্রেভিটেশন,
ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট জায়গাগুলোতে আমরা ধাপে ধাপে ঢুকতে যাব। ঠিক আছে, তবে এর মধ্যে থেকে মাঝে মধ্যে আমি বায়োলজি, মাঝে কেমিস্ট্রি, এইভাবে করে অল্টারনেট করে ক্লাসগুলো করাতে থাকবো। চলো তাহলে আমরা যেটা পড়ছিলাম গতকালকের ক্লাসে, এই জিনিসগুলোর গ্রাফ আর নিউমেরিক্যাল পোর্শন। এবার এই জিনিসগুলোর মধ্যে ম্যাক্সিমাম ডিস্টেন্সটা, ডিসপ্লেসমেন্টটা, এগুলো আলোচনা করেছিলাম। আজকে বাকি জিনিসগুলোর যত গ্রাফ আর নিউমেরিক্যাল টাইপের জিনিস আছে সেটা আজকে সলভ করব। আমি কোশ্চেন এখানে লিখিয়ে দিব, তোমরাও সাথে সাথে কোশ্চেন লিখবে, আর তার সাথে সাথে তোমরা কি করবে, এক সেকেন্ড ঠিক আছে, তাহলে আমি কোশ্চেন তোমাদের বলবো, তোমরা সাথে সাথে লিখবে। লেখার পর তোমরা কি করবে, আমি যেভাবে সলিউশন করব সেভাবে সলিউশন তোমরা নিজে ভিডিও পোস্ট করে সলিউশন করবে, তারপরে ভিডিওটা দেখবে। ঠিক আছে, তো একে একে করে কোশ্চেনগুলো বলছি, তোমরা আরামসে জিনিসগুলোকে লিখতে লিখতে যাও। ঠিক আছে, চলো তাহলে আজকের প্রথম কোশ্চেন হচ্ছে কি, যদি কোশ্চেন নাম্বার 1, যদি একটা বস্তুকে উপরে ফেলা হয়, যদি একটা বস্তুকে উপরে ফেলা হয় এবং বস্তুটা আবার নিচের দিকে পড়ে, ঠিক আছে, সেক্ষেত্রে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট বা সরণ কি হবে। ঠিক আছে, এখানে কোশ্চেন বলা হয়েছে যদি একটা বস্তুকে তুমি উপরে ফেলো আর বস্তুটা আবার নিচের দিকে পড়ে, সেক্ষেত্রে ডিস্টেন্স কত হবে আর ডিসপ্লেসমেন্ট কত হবে। তোমাকে এখানে কোনো রকমের ডিজিট দেওয়া নেই, কিন্তু তোমাকে অপশন থাকবে, সেইভাবে তুমি অ্যান্সার করতে পারবে। দেখো ভিডিও পোস্ট করে তোমরা অ্যান্সার করো, তারপরে আবার অ্যান্সারটা দেখো, আশা করি তোমরা দেখেছো। যাই হোক, তো দেখো এখানে ব্যাপার হচ্ছে একটা বস্তুকে তুমি উপরে ফেলছো, ঠিক আছে, একটা বস্তুকে তুমি উপরে ফেলছো কত উচ্চতে, এইচ হাইট তোমার ধরে নাও, আমি এইচ ধরলাম, এইচ উঁচুতে তুমি ফেললে, বস্তুটা এখানে আসলো, দিয়ে আসার পর আবার বস্তুটা নিচে নেমে গেল। ঠিক আছে, এদিক থেকে গেল, এভাবে করে নিচে বস্তুটা নিচে নেমে গেল, তো এইচ উচ্চতা গেল, আবার এইচ উচ্চতা নামলো। ঠিক আছে, এবার এখান থেকে কোশ্চেন, তাহলে তোমার কি হলো, যে ডিস্টেন্স এখানে হচ্ছে তোমার 2h। ঠিক আছে, ডিস্টেন্স হচ্ছে 2h। এবার তুমি একটা জিনিস দেখো, ডিসপ্লেসমেন্ট বা সরণ এখানে কি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট বা সরণ, এখানে বস্তুটাকে তুমি উপরে ফেলে আবার ঘুরে যে জায়গা থেকে ফেলেছিলে সেই জায়গায় ঘুরে চলে আসলো, তার মানে এখানে ডিসপ্লেসমেন্টকে এস দিয়ে ইয়ে করি, তার মানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0। এবার এখান থেকে কোশ্চেন যদি আরেকটু ঘুরিয়ে দিয়ে দেই তোমাদের, যে এখানে ডিস্টেন্স বাই ডিসপ্লেসমেন্ট কত হবে, যদি কোশ্চেন দিয়ে দেই যে ডিস্টেন্স বাই ডিসপ্লেসমেন্ট কত হবে, তাহলে তোমার অ্যান্সার হবে ডিস্টেন্স হচ্ছে 2h আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0। তো 0কে দিয়ে যদি কোনো জিনিসকে আমরা 0 দিয়ে ভাগ করি, তাহলে অ্যান্সার কি হবে, ইনফিনিটি। এইভাবেও কোশ্চেন অনেক সময় দিয়ে দেয়, এই জিনিসটা বলার জন্যই আমি এই কোশ্চেনটা করালাম। বুঝতে পারলে? ভালো করে মাথায় জিনিসটা দেখো, যে আমি বস্তুটাকে ফেললাম উপরে, এইচ হাইট উঁচুতে, এইচ হাইটে নামলো, তার মানে বস্তুটার ডিস্টেন্স হচ্ছে 2h, যেখান থেকে ফেলেছি সেখানে ঘুরে আসলো, বলে সরণ বা ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0। ঠিক আছে, এবার যদি তোমাকে কোশ্চেন করে যে ডিস্টেন্স বাই ডিসপ্লেসমেন্ট, দূরত্ব বাই সরণ কত হবে, তাহলে আমরা জানি দূরত্ব পেয়ে গেছি, সরণ পেয়ে গেছি, দুটোকে ভাগ করলে ইনফিনিটি আসে অ্যান্সার। কিন্তু যদি আবার এটা কোশ্চেন থাকতো যে সরণ বাই ডিসপ্লেসমেন্ট কত হয়, তাহলে সরণ হয়ে গেল 0 আর এটা হয়ে গেল 2h। ঠিক আছে, 0 বাই এটা হয়ে গেল 2h, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 0। ঠিক আছে, আমরা 0কে যেটা দিয়ে ভাগ করি সেটা 0 হবে অ্যান্সার, এটা আমরা জানলাম। ঠিক আছে, 1 নম্বর কোশ্চেন।
দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, ভালো করে দেখো, কোশ্চেন নাম্বার 2। তোমরা সাথে সাথে কিন্তু খাতায় লেখার চেষ্টা করবে কোশ্চেনগুলো, তারপরে তোমরা কি করবে, অ্যান্সার করবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, দেখো বারবার করে বলে দিচ্ছি, তোমাদের জন্য সবসময় আছি, সবসময় ক্লাস করাচ্ছি, ক্লাসগুলো করিয়ে যাব তোমাদের পুরো 3 মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়ার পর। আর শুধু এটা না, এই যে আমি এই পোর্শনগুলো হচ্ছে তার সাথে টার্গেট 99-এরও টপিক কিন্তু শুরু হচ্ছে এই উইক থেকেই। ঠিক আছে, এই উইক থেকে টার্গেট 99-এর যে জিওগ্রাফি পোর্শন, সেটা আরেকজন স্যারের কথা বলেছিলাম, সেই স্যার করাবেন এই উইকে রবিবার দিন। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকেই লাইভ থেকে ক্লাসটা করবে। তারপরে আমি আবার এনসিয়েন্ট হিস্ট্রি পোর্শনটা দেখো, এখন টার্গেট 99 যদি দেখতে যাও, তোমার হিস্ট্রি ক্লাস আর এদিকে কনস্টিটিউশন ক্লাস হচ্ছে। হিস্ট্রি আর কনস্টিটিউশন আর কে স্যার করাচ্ছেন, ব্যক্তিত্ব সিরিজ বলে পুরো হিস্ট্রি করাচ্ছেন, কনস্টিটিউশন ক্ষেত্রে তিনি গণতন্ত্র সিরিজ করাচ্ছেন। তো এই দুটো সিরিজ যদি করে নিতে পারো তোমরা, যে কোনো ওয়ানডে পরীক্ষা তো এমনি ক্লিয়ার হবে, WBCS অবধি তোমার প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, আর বাদ বাকি তো এদিকে জিওগ্রাফি আমি আর এনসিয়েন্ট হিস্ট্রির পার্টসটা আর স্ট্যাটিক জিকেটা তো আমি করাবো। ঠিক আছে, চিন্তা নেই। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন লেখো, একটা ট্রেনের ম্যাক্সিমাম স্পিড, একটা ট্রেনের ম্যাক্সিমাম স্পিড ট্রেন ইজ 90 কিলোমিটার, একটা ট্রেন ম্যাক্সিমাম 90 কিলোমিটার পার আওয়ারের স্পিডে যায় এবং 500 কিলোমিটার যেতে 10 ঘন্টা সময় নেই, 10 আওয়ার সময় নেই। ঠিক আছে, কি বললাম ভালো করে শোনো। একটা ট্রেন ম্যাক্সিমাম স্পিড তার 90 কিলোমিটার পার আওয়ারের স্পিডে 500 কিলোমিটার যায় কত ঘন্টাতে? 10 ঘন্টাতে, সময় নেই। ঠিক আছে, তাহলে গড় স্পিড বা গড় দ্রুতি এবং বা এভারেজ স্পিড যেটাকে বলা হয়, এভারেজ স্পিড এবং ম্যাক্সিমাম স্পিড, যেটা ম্যাক্সিমাম স্পিড আছে সেটার রেশিও কত হবে? ঠিক আছে, আমি নর্মালি কোশ্চেনটা লিখালাম যে একটা ট্রেনের ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ারের স্পিডে গিয়ে 500 কিলোমিটার যেতে তার 10 ঘন্টা সময় লাগে। সেক্ষেত্রে গড় স্পিড বা এভারেজ স্পিড বা ম্যাক্সিমাম স্পিড কত হবে? ঠিক আছে, তোমরা ভিডিও পোস্ট করবে, ভিডিও পোস্ট করে অ্যান্সার করার চেষ্টা করবে, তারপরে আমি তোমাদেরকে বলছি। ঠিক আছে, দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে তোমাকে জানতে চাওয়া হয়েছে এভারেজ স্পিড বাই ম্যাক্সিমাম স্পিড, ম্যাক্সিমাম স্পিড এর রেশিও চাওয়া হয়েছে, তাই তো? এর রেশিও বের করতে বলা হয়েছে। তাহলে তোমাকে প্রথমে এভারেজ স্পিডটা বের করতে হবে। এভারেজ স্পিড কে আমরা ভি দিয়ে এভাবে ডিনোট করলাম। এভারেজ স্পিড ইকুয়াল টু, আমরা স্পিড ইকুয়াল টু জানি ডিস্টেন্স বাই সময়, তো এভারেজ স্পিড ইকুয়াল টু হচ্ছে টোটাল ডিস্টেন্স যতটা গেছে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো টোটাল ডিস্টেন্স কত আছে? 500 কিলোমিটার। টোটাল টাইম লাগছে 10 ঘন্টা, তার মানে হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এভারেজ স্পিড আমরা পেয়ে গেলাম। এভারেজ স্পিডের ফর্মুলা আছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স আছে এখানে 500 কিলোমিটার, টোটাল ডিস্টেন্স হচ্ছে 500 কিলোমিটার আর সময় লেগেছে 10 ঘন্টা, তার মানে 50 কিলোমিটার পার আওয়ারের হিসেবে তার এভারেজ স্পিড বেরিয়ে গেল। এবার আমাকে জিজ্ঞেস করা হয়েছে এভারেজ স্পিড আর ম্যাক্সিমাম স্পিডের রেশিও কত। তো এভারেজ স্পিড আমরা পেয়ে গেছি, ম্যাক্সিমাম স্পিড আমার দেওয়া আছে এখানে, যে ট্রেনের ম্যাক্সিমাম স্পিড 90 কিলোমিটার পার আওয়ার, সেই স্পিডেও 500 কিলোমিটার যাচ্ছে 10 ঘন্টায়। তাহলে তার এভারেজ স্পিড আর ম্যাক্সিমাম স্পিডের রেশিও কত? তাহলে আমাদের এভারেজ স্পিড বের করলাম, ম্যাক্সিমাম স্পিড এখানে আছে, তাহলে ম্যাক্সিমাম স্পিড এখানে আছে, তাহলে আমরা এভারেজ স্পিড রেশিও ম্যাক্সিমাম স্পিড এর রেশিওই আমাকে জিজ্ঞেস করেছে, ঠিক না? তো এভারেজ স্পিড আমরা পেয়েছি 50 আর ম্যাক্সিমাম স্পিড আছে 90, 0 0 কেটে গেল, 5:9।
5:9 অ্যান্সার হয়ে গেল। ভালো করে খাতায় সুন্দর করে অঙ্কগুলো করো, মানে প্র্যাকটিস করো করো, তাহলে দেখবে তোমাদের জিনিসগুলো খুব ভালো করে রেডি হয়েছে। এই চ্যাপ্টারের যত থিওরিটিক্যাল জিনিস আছে, গ্রাফ জিনিস আছে, থিওরিটিক্যাল করিয়ে আমি গ্রাফ অংশগুলো তার সাথে যেগুলো নিউমেরিক্যাল টাইপের জিনিসগুলো সেগুলো কিন্তু করাচ্ছি। তোমাদের শুধু ভালো করে বুঝতে হবে আর প্র্যাকটিস করতে হবে। কি করবে তো? চলো নেক্সট কোশ্চেনের দিকে এগোই। এই কোশ্চেনটা ভীষণ ভাবে পরীক্ষাতে আসে। কোশ্চেন হচ্ছে, লেখো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 লিখবে, একটা বাস অর্ধেক, একটা বাস একটা রাস্তার অর্ধেক, একটা রাস্তার অর্ধেক যায়, 20 মিটার পার সেকেন্ডে স্পিডে। অর্ধেকটা যায় 20 মিটার পার সেকেন্ড স্পিডে। ঠিক আছে, তারপরে বাকি অর্ধেকটা যায় 30 মিটার পার সেকেন্ডের স্পিডে। 30 মিটার পার সেকেন্ডের স্পিডে। ঠিক আছে, তাহলে বাসের এভারেজ স্পিড, এটা ভীষণ ভাবে পরীক্ষাতে আসে, এই টাইপের জিনিস, এভারেজ স্পিড কত হবে? ঠিক আছে, এভারেজ স্পিড কত হবে? তোমরা ভিডিও পোস্ট করো, ভিডিও পোস্ট করে তোমরা কি করবে? অ্যান্সার করবে। ঠিক আছে, চলো ভিডিও পোস্ট করে অ্যান্সার করবে। আশা করি তোমরা অ্যান্সার করতে পেরে গেছো। দেখো, এভারেজ স্পিড জিজ্ঞেস করেছে তোমাকে। ঠিক আছে, এবার ভালো করে মন দিয়ে দেখো, এখানে যে বলা হয়েছে এইভাবে একটা রাস্তা আছে, যার অর্ধেকটা একটা বাস যায় 20 মিটার পার সেকেন্ডের স্পিডে, অর্ধেকটা যায় 30 মিটার পার সেকেন্ডের স্পিডে। তার মানে ডিস্টেন্স, যদি দুটারই ডিস্টেন্স, এই পুরোটা এখান থেকে এখানকার ডিস্টেন্স যদি ডি হয়, মানে একটা ডিস্টেন্স হয়, তার মানে ডি এর অর্ধেক হচ্ছে এটা, আর এটা হচ্ছে অর্ধেক। d/2 লিখতে পারি বা d/2 লিখতে পারি। যদি এটাতে কনফিউশন হয়, আমি যে আগের ফর্মুলাটা তোমাদের বলেছিলাম, যে এখানে দেখো, এখানে আমি যে আগের ব্যাপারটা তোমাদের বলেছিলাম, কি বলেছিলাম, যে দুটো ডিস্টেন্স যখন সেম থাকে, তার মানে এখানে আমরা দুটো ডিস্টেন্স সেম পেয়েছি। তাহলে দুটো ডিস্টেন্স সেম থাকলে, আলাদা স্পিড থাকলে, মানে ডিস্টেন্স যখন সেম থাকবে, ঠিক আছে, ডিস্টেন্স যদি সেম থাকে, এখানে সেম আছে, অর্ধেকটা বলেছে, ডিস্টেন্স যদি সেম থাকে, তাহলে আমাদের কাছে ফর্মুলা আছে 2v1v2 বাই v1, 2v1, তারপরে হচ্ছে v1 প্লাস v2। এই ফর্মুলাটা আছে আমাদের কাছে, 2v1 ইন্টু v2 আর v1 প্লাস v2। এই ফর্মুলাটা আমাদের কাছে ভালো করে আমরা এর আগের ক্লাসে কিন্তু করেছিলাম। এবার এই জায়গাটাতে আমাদেরকে ইনপুট করে দাও নাম্বারগুলো। তো এখানে ফর্মুলাটা হচ্ছে 2 বসালাম, v1 মানে প্রথম, এটা হচ্ছে v1, এটা হচ্ছে v2, v1 আর v2 মানে v1 স্পিডে এটা গেছে, এটা v2 স্পিডে গেছে। তো v1 স্পিড মানে হচ্ছে এখানে 20 মিটার পার সেকেন্ড, আর এদিকে হচ্ছে v2 স্পিড হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। তার মানে, আর নিচে হয়েছে, নিচে কি আছে, v1 প্লাস v2, তার মানে হচ্ছে 20 প্লাস 30। ঠিক আছে, 20 প্লাস 30 হয়ে গেল। এবার এখান থেকে আমরা যদি গুণ করি, 3 দুনা 6 দুনা 12, ঠিক আছে, এদিকে 3 দুনা 30 দুনা 60, এদিকে দুটো শূন্য বসিয়ে দিলাম, 3 দুনা 6 দুনা 12, 1200 হলো, প্লাস এদিকে 50, শূন্য শূন্য কেটে গেল। তার মানে এখানে হয়ে গেল 5 দুনা 10, 5 দুনা 10 আর 5 4 20, তার মানে হয়ে গেল 24 মিটার পার সেকেন্ড। 24 মিটার পার সেকেন্ড হয়ে গেল
এটার অ্যান্সার। বুঝতে পারলে? এখানে বলে দিয়েছে অর্ধেক রাস্তা একটা স্পিডে গেছে আর বাকি অর্ধেক রাস্তা আরেকটা স্পিডে গেছে। তার মানে এখানে ডিস্টেন্স হচ্ছে সমান, দূরত্ব হচ্ছে সমান। আর আমি ডিস্টেন্স পড়ানোর সময় প্রথম ক্লাসেই বলেছিলাম যদি ডিস্টেন্স সেম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে ক্যালকুলেশনটা করে নিব এভারেজ স্পিডে। দেখো এভারেজ স্পিড থেকে প্রচুর কোশ্চেন পরীক্ষাতে আসে বিভিন্ন স্টাইলে। এটা তো আমরা সোজা দেখলাম, তারপরে ট্রায়াঙ্গেলের উপরে আসে, স্কোয়ারের উপরে আসে, ঠিক আছে? তো সেগুলো ভালো করে আমাদেরকে দেখতে হবে। চলো নেক্সট কোশ্চেন দিকে এগোই। দেখো নেক্সট কোশ্চেনের দিকে এগোই। নেক্সট কোশ্চেন হচ্ছে, লেখো সাথে 4 নম্বর, কোশ্চেন নম্বর 4। কোশ্চেন নম্বর 4 হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের এক জায়গা থেকে, মানে ত্রিভুজের মতো দেখতে এক জায়গা থেকে সেই জায়গায় ঘুরে আসে যথা 20 মিটার, তারপরে হচ্ছে 30 মিটার, তারপরে হচ্ছে 60 মিটার, 60 মিটার পার সেকেন্ডের স্পিডে, ঠিক আছে? একটা সমবাহু ত্রিভুজের মতো দেখতে এক জায়গা, আর সেই জায়গায় এক জায়গা থেকে সেই জায়গায় ঘুরে আসে যথা এতটা স্পিডে। তাহলে সেক্ষেত্রে এভারেজ স্পিড কত হবে তার, ঠিক আছে? এভারেজ স্পিড কত হবে তোমরা কি করবে, ভিডিও পোস্ট করে সুন্দর করে করার চেষ্টা করবে। আশা করি ভিডিও পোস্ট করে তোমরা ট্রাই করেছো, ঠিক আছে? আমি অ্যান্সার তোমাদের বলে দিচ্ছি। অ্যান্সার কি কি হবে অপশন দিয়ে দিচ্ছি। অপশন এ 20 মিটার পার সেকেন্ড, অপশন বি 30 মিটার পার সেকেন্ড, অপশন সি 40 মিটার পার সেকেন্ড, অপশন ডি 60 মিটার পার সেকেন্ড। তোমরা ট্রাই করো তো, একটু ভিডিও পোস্ট করে ট্রাই করো। আশা করি তোমরা ট্রাই করেছো। দেখো এখানে বলেছে একটা সমবাহু ত্রিভুজের, ঠিক আছে, একটা সমবাহু ত্রিভুজের মতো দেখতে একটা রাস্তা বা একটা জায়গা থেকে, ধরে না এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দু, এখান থেকে যাত্রা শুরু করেছে এইভাবে করে ঘুরে কত স্পিডে গেছে, প্রথমটাতে 20 মিটার পার সেকেন্ডের স্পিডে, তারপরে 30 মিটার পার সেকেন্ডের স্পিডে, তারপরে 60 মিটার পার সেকেন্ডের স্পিডে ও গেছে। এদিক থেকে গেছে, এদিক থেকে এদিকে আবার এখানে চলে এসছে। এক্ষেত্রে তার এভারেজ স্পিড কত হবে? দেখো এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে সমবাহু ত্রিভুজের মতো দেখতে। সমবাহু, তো সমবাহু যে ত্রিভুজ থাকে তার মানে কি তার 3টে বাহু সমান। 3টে বাহু যদি সমান থাকে তার মানে 3টাই ডিস্টেন্স সমান। যেই 3টা ডিস্টেন্স সমান হবে আমরা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেবো এভারেজ স্পিডের, যে এই যে 3 দিয়ে আমরা 1/v1 প্লাস 1/v2 প্লাস 1/v3, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করে দিয়ে তারপরে এটা উপরে যাবে, এটা নিচে যাবে। এখান থেকে যদি এইভাবে ক্যালকুলেশন করে তুমি এই ফর্মুলাতেও ডাইরেক্ট বসে ক্যালকুলেশন করতে পারো, সুবিধা হবে, ঠিক আছে? তুমি এটাকে ভাঙালে কি হয়, এটাকে ভাঙালে আমরা পাবো এত ক্যালকুলেশন করতে হবে v2 v3 তারপরে v2 v3 এভাবে করে এটা উপরে যাবে, তারপরে এটা নেমে, এত কিছু না করে তুমি ডাইরেক্ট এই জায়গা থেকে ফর্মুলা বসিয়ে তুমি করতে পারবে, সুবিধা হবে। কিভাবে, যেমন দেখো এখানে বলে দিয়েছে 3টা ডিস্টেন্স সমান আছে। আমরা জানি 1 প্লাস v1, 1 প্লাস v2, 1 প্লাস v3 এভাবে হয়। এখানে 3 বসালাম, এদিকে আমরা কি করব 1/v1 কত আছে, v1 কত আছে 20,
ঠিক আছে, 20 প্লাস হচ্ছে এদিকে হচ্ছে কত 30 প্লাস হচ্ছে 1/60 60। এবার এটার 60, এই 20 30 60 লসাগু করো 60, 20 3 60 প্লাস হচ্ছে 3 2 6 আর এদিকে হচ্ছে 1, 3 2 5 1 6/10 60, 6/60, তার মানে হয়ে গেল 6/60 মানে হচ্ছে 1/10, 1/10। তাহলে দেখো এখানে কি আছে 3 প্লাস 1/10 বেরোলো, তার মানে এদিকে 10 উপরে চলে আসবে আর 1 নিচে এসে যাবে, তার মানে হলো 30 মিটার পার সেকেন্ড। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 30 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বুঝতে পারলে কি হলো এখানে সমবাহু ত্রিভুজের তিনটে বাহু সমান মানে তিনটে ডিস্টেন্স সমান, তিনটে বাহু সমান মানে তিনটে ডিস্টেন্স যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে আমরা এভারেজ স্পিডের ফর্মুলা আমরা এটা জানি। ঠিক আছে, এটা থেকে এটা আসে, আমি ডাইরেক্ট এখান থেকে নাম বসিয়ে করলে সুবিধা হবে, আমার ফটাফট জিনিসটা হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে বসিয়ে আমরা এভাবে কিন্তু করে দিলাম। এই যে গতির চ্যাপ্টারের এখন অব্দি যা অংশগুলো আছে এখান থেকে এভারেজ স্পিড থেকেই কিন্তু কোশ্চেন আসে, এভারেজ স্পিড থেকেই তোমার পরীক্ষাতে মানে নিউমেরিক্যাল টাইপের জিনিসগুলো আসবে, এভারেজ স্পিড থেকে তোমাকে নিউমেরিক্যাল গুলো করতে হবে। ঠিক আছে, এবার আসি তাহলে আমরা এভারেজ স্পিড বের করতে হয় কি কি কারণে, আমরা স্ট্রেট লাইন দেখলাম, এইভাবেও দেখলাম, জার্নি ব্রেক করেও দেখলাম। ঠিক আছে, তারপরে আরো কিছু নিউমেরিক্যাল টাইপের জিনিস আছে এখান থেকে দেখি। দেখো এটা তো ট্রায়াঙ্গেল, আরেকটা কোশ্চেন থাকে যে একটা স্কোয়ারের, কোশ্চেন নাম্বার 5, একটা চতুর্ভুজের, একটা চতুর্ভুজের চতুর্ভুজের এ বিন্দু থেকে এ বিন্দুতে আসে যথা কি কি স্পিড বলেছে 10 মিটার পার সেকেন্ড, তারপরে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, তারপরে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, তারপরে হচ্ছে 40 মিটার পার সেকেন্ড স্পিডে স্পিডে ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এভারেজ স্পিড কত হবে, এভারেজ স্পিড কত হবে? ঠিক আছে, চতুর্ভুজ, ঠিক আছে চতুর্ভুজ বলেছে, তো চতুর্ভুজের আমাদেরকে কি বলেছে যে চতুর্ভুজের এ বিন্দু থেকে এ বি সি ডি, এ বিন্দু থেকে এইভাবে গেলে এইভাবে গেলে এইভাবে গেলে এইভাবে আসলে, তো তোমার চারটা স্পিড বলেছে যে এই যথাক্রমে এই এই স্পিড নিয়ে তুমি গেছো। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এখানে হচ্ছে 20, তারপরে হচ্ছে 30, তারপরে হচ্ছে 40, এই এই স্পিড গুলো নিয়ে গেছো, তো সেক্ষেত্রে এভারেজ স্পিড কত হবে? একদম ইজি, একদম ইজি, কারণ চতুর্ভুজের চারটা বাহু সমান হয়, চারটা বাহু সমান হলে কি হবে, চারটা ডিরেকশন ডিস্টেন্স সমান আছে, প্রত্যেকটার দূরত্ব সমান আছে, আর দূরত্ব সমান থাকলেই আমরা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করব যে ডিস্টেন্স সমান থাকলেই, ডিস্টেন্স সমান থাকলে এভারেজ সমান থাকলে এভারেজ স্পিড যদি বের করতে হয় তাহলে আমরা জানি 4 প্লাস হচ্ছে 1/v1 প্লাস হচ্ছে 1/v2 প্লাস হচ্ছে 1/v3 প্লাস হচ্ছে 1/v4। ঠিক আছে, এগুলো তোমরা নিজে থেকেও করতে পারো। ঠিক আছে, এগুলো নিজে থেকেও তোমরা নিজে থেকে কোশ্চেন বানাতে পারলো, স্ট্রেট লাইনে ব্রেক জার্নি করে গেল এত এত স্পিডে তো কত এভারেজ স্পিড হবে, তারপরে সোজা গেল তো কত এভারেজ স্পিড হবে, ট্রায়াঙ্গেলে গেলে তো কত হবে। ঠিক আছে, একটা আয়তক্ষেত্রে এঁকে দিলে ওখানে এভারেজ স্পিড জিজ্ঞেস করলে শুধু মাথায় রাখতে হবে যে ডিস্টেন্স যেন সমান হয়, তাহলে এই ফর্মুলাটা দিয়ে তুমি ডাইরেক্ট বসিয়ে দিবে, আর যদি ডিস্টেন্স সমান না থাকে তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল সময়, যেটা আগেও আমরা পড়েছি। ঠিক আছে, তো ডিস্টেন্স সমান থাকলে আমরা এটা ইয়ে করব। তাহলে দেখো এখানে এখানে হচ্ছে 1/v1, 1/v1 মানে হচ্ছে কত 10, প্লাস হচ্ছে 1/v2 মানে হচ্ছে 20, 1/v3 মানে হচ্ছে 30, তারপরে হচ্ছে 40, 1/40 হলো। এবার দেখো এটার আমরা ইয়ে করে নিই, লসাগু করে নিই, এলসিএম নিয়ে নিই, 10 20 30 40 এমন একটা নাম্বার নিতে হবে যেন চারটা থেকে ভাগ যায়। 60 যদি নিই,
40 দিয়ে যাবে না, 80, 90, আচ্ছা 120, 120, ঠিক আছে। 120 নিলে আমাদের এখানে হয়ে যাবে ঠিক আছে 10, 20, হ্যাঁ 120 দিয়ে হয়ে যাবে। 10 থেকে 120 ভাগ করলে 12 হয়, প্লাস হচ্ছে 20, 20 দিয়ে দিকে করলে 2 6 12, 6, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 4 3, তাহলে হলো 4 3 7, 713, 12, এদিকে তাহলে কত বেরোলো, 12 6 18 4 22, 3 25 বাই 120, 25 বাই 120 বেরোলো, ঠিক আছে। এবার তাহলে আমরা এই এখান থেকে কি পেলাম, এখান থেকে আমরা পেলাম 25 বাই 120। এবার দেখো 4 ইন্টু 120 বাই 25, 5 5 25, 5 2 10, 5 4 20, তাহলে হয়ে গেল এখান থেকে 4 4 16, 1 4 2 8 1 9 প্লাস 5, এদিকে যদি কাটাকুটি করি 5 একে 5, 5 একে 5, আর এদিকে হয়ে গেল 5 9 45, আর 19.5 9 45, আর 5 2 10, সামান্য এরকম 19.2 সামথিং অ্যান্সার বেরোবে, ঠিক আছে। তো এইভাবে করে এভারেজ স্পিড ক্যালকুলেশন তোমরা নিজের মতো করে সুন্দর করে নিবে। মেন হচ্ছে কনসেপ্ট বোঝা, যেখানে আমরা কালকে যেমন দূরত্ব বা ডিসপ্লেসমেন্ট সরণের ব্যাপারগুলো দেখিয়েছিলাম, যে দূরত্ব কত কভার করলো বা দূরত্ব কিভাবে বের করতে হয়, ডিসপ্লেসমেন্ট বা সরণ কিভাবে বের করতে হয়, সেগুলো আমরা দেখিয়েছিলাম। এখান থেকে আমরা এভারেজ স্পিড বা স্পিডের গল্পগুলো জানছি। এবার এই এভারেজ স্পিডের নিউমেরিক্যালের উপর এই স্পিড থেকে কিছু গ্রাফ থাকে, যেগুলো হচ্ছে ভীষণ আকারে ইম্পর্টেন্ট। আর তো নিউমেরিক্যাল টাইপের জিনিস নেই। এবার একটা কোশ্চেন আসে গ্রাফ থেকে, তিনটে কোশ্চেন আসে। দেখো গ্রাফ থেকে একটা খুব ভীষণ ইম্পর্টেন্ট, এইভাবে একটা গ্রাফ তোমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে হচ্ছে স্পিড আর এখানে হচ্ছে টাইম, ঠিক আছে। তারপরে এখানে একটা গ্রাফ দিয়েছে, এখানে হচ্ছে স্পিড, এখানে হচ্ছে একটা টাইম। তারপরে আরেকটা গ্রাফ দিয়েছে এখানে স্পিড, স্পিড নিয়ে আমরা আলোচনা করছি, স্পিড এন্ড টাইম, ঠিক আছে। স্পিড এন্ড টাইম নিয়ে আমরা আলোচনা করছি, ঠিক আছে। এবার এখানে দেখো ভালো করে একটা জিনিস তোমার পরীক্ষাতে আসবে, মানে ভার্বালি, মানে এমনি জিনিসটা কনসেপ্টের উপর কোশ্চেন থাকে, কিন্তু যদি গ্রাফের উপর কোশ্চেন থাকে তো তোমাকে গ্রাফ এখান থেকে দেখিয়ে দিল যে এইভাবে একটা গ্রাফ আছে, আমি জানি এটা একটা গ্রাফ আছে, আর একটা এইভাবে গ্রাফ আছে, ঠিক আছে। দুটো গ্রাফ আছে, দুটো গ্রাফ এইভাবে দেওয়া আছে, কিন্তু গ্রাফের মধ্যে এখানে ডিফারেন্স আছে কি, যে এখানে আমরা জানি দুটো পয়েন্ট নিব, দুটো পয়েন্ট নিব। দেখো সময় চেঞ্জ হচ্ছে, স্পিড কিন্তু সেম আছে, একই স্পিড আছে, সময় চেঞ্জ হচ্ছে কিন্তু স্পিড সেম আছে, স্পিডে চেঞ্জ হচ্ছে না। যে স্পিড এখানে আছে সেই স্পিড এখানে আছে, সেই জন্য এই সরল রেখাটা টানা হয়েছে, বুঝতে পারলে। এখানে কিন্তু স্পিড চেঞ্জ হচ্ছে না, স্পিড যদি চেঞ্জ হতো তাহলে এদিকে যেতাম, কিন্তু স্পিড চেঞ্জ হচ্ছে না, এখানে কনস্ট্যান্ট আছে। এই লাইনটা দিয়ে এখানে কনস্ট্যান্ট দেখাচ্ছে যে এখানে যে টাইমটাতে স্পিড ছিল এখানেও সেম টাইম স্পিড আছে, সেম স্পিড আছে, এটা আমরা একলা লাইন দিয়ে দেখলাম। তার মানে এখান থেকে এই যে স্পিড আর টাইমের যে এই গ্রাফটা আছে, এখান থেকে আমরা দেখতে পারি যেটা হচ্ছে কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট স্পিডের গ্রাফ, এটা হচ্ছে কনস্ট্যান্ট স্পিডের গ্রাফ, ঠিক আছে। পরীক্ষাতে এইভাবে তোমাকে দেখাবে যে কনস্ট্যান্ট স্পিডের গ্রাফ কিভাবে হয়, ঠিক আছে। এখান থেকে দেখো টাইম চেঞ্জ হচ্ছে কিন্তু সেম স্পিডে আছে, এখানেও সেম স্পিড এখানেও সেম স্পিড, তখনই এই গ্রাফটা ডিনোট করবে কাকে, কনস্ট্যান্ট স্পিডকে, যে তোমার বাইকটা কনস্ট্যান্ট স্পিডে চলে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। এবার এখানে এখানে তোমাকে কোশ্চেন করেছে যে তোমার এখানে স্পিড আছে 12 মিটার/সেকেন্ড, ঠিক আছে, 12 মিটার/সেকেন্ড স্পিডে তুমি যাচ্ছ, আর তোমার ইনস্ট্যান্ট স্পিড আছে 12 মিটার/সেকেন্ড, তুমি 12 মিটার/সেকেন্ড স্পিডে যাচ্ছ, ঠিক আছে,
12 মিটার/সেকেন্ড স্পিডে তুমি যাচ্ছ, তোমার সময়ও চেঞ্জ হচ্ছে, 12 মিটার/সেকেন্ড স্পিডেও তুমি যাচ্ছ। ঠিক আছে, তাহলে তোমাকে কোশ্চেন করবে যে তোমার এইভাবে গ্রাফটা দেবে আর কোশ্চেন করবে যে এখানে তোমার ইনস্ট্যান্ট স্পিড আর রেশিও অনুপাত এভারেজ স্পিডের অনুপাত কত হবে। ঠিক আছে, এভারেজ স্পিডের অনুপাত কত হবে, অনুপাতে জিজ্ঞেস করতে পারে বা তোমাকে বলতে পারে ইনস্ট্যান্ট স্পিড আর এভারেজ স্পিড কত হবে, এভাবে দেখিয়েছে। এবার তোমরা একটা জিনিস ভালো করে মাথায় দেবে, ও 12 মিটার/সেকেন্ডের স্পিডে যাচ্ছে, স্পিড কিন্তু চেঞ্জ হচ্ছে না, 12 মিটার/সেকেন্ডের স্পিডেই যাচ্ছে, স্পিড কিন্তু চেঞ্জ হচ্ছে না। তার মানে তার ইনস্ট্যান্ট স্পিডও 12 মিটার/সেকেন্ড আছে, আর তার সাথে সাথে স্পিড যেহেতু চেঞ্জ হচ্ছে না, তার মানে সেটাই তার এভারেজ স্পিড আছে। যদি স্পিড চেঞ্জ হতো তখন আমরা বলতাম যে হ্যাঁ স্পিড চেঞ্জ হয়েছে, তার মানে সেটা এভারেজ স্পিডে। আমি যদি বললো যে এখানে 12 মিটার ছিল, তারপরে এখানে 12 মিটার/সেকেন্ড, এখানে 20 মিটার/সেকেন্ড, এখানে 30 মিটার/সেকেন্ড, তো এতটা ডিফারেন্ট টাইপের স্পিড আছে, তখন তিনটা স্পিডকে আমি যোগ করে টাইম দিয়ে ভাগ করে আমরা এভারেজ স্পিড পেতাম। কিন্তু এখানে তো বলেছে একটাই স্পিড আছে, 12 মিটার/সেকেন্ডের স্পিডে যাচ্ছে, তার মানে এখানে তার ইনস্ট্যান্ট স্পিড হচ্ছে তার কত, 12 মিটার/সেকেন্ড, আর এভারেজ স্পিড হচ্ছে তার 12 মিটার/সেকেন্ড। এভারেজ স্পিডও তার হচ্ছে কি 12 মিটার/সেকেন্ড, তার চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তো এখান থেকে যেমন একটা এক্সাম্পল দিই, তোমার প্রত্যেক মাসে ইনকাম হচ্ছে 30,000 টাকা পার মান্থ, তোমার প্রত্যেক মাসে 30,000 টাকা পার মান্থ তোমার স্যালারি আছে, এটা চেঞ্জ হচ্ছে না। তুমি জানুয়ারিতে 30,000 টাকা পেয়েছো, ফেব্রুয়ারিতে 30,000 পেয়েছো, মার্চে 30,000 পেয়েছো, এপ্রিলে 30,000 পেয়েছো, তো প্রত্যেক মাসেই তো তোমার সেম আছে। তো এখান যখন সেম আছে, তো এখান থেকে তো আর তোমার এভারেজ কিছু বেরোবে না। যদি তোমার প্রথম মাসে 30 থাকতো, পরের মাসে 40, তারপরে 50, তারপরে 60, তখন তুমি এভারেজ বের করতে পারতে। কিন্তু সমান যখন আছে, তো যেটা তোমার স্যালারি সেটাই তোমার এভারেজ, তো এখানে যেটা ইনস্ট্যান্ট স্পিড সেটাই তার এভারেজ স্পিড আছে। বুঝতে পারলে, এই দুটো গ্রাফ থেকে এই জিনিসটা তোমাকে বলবে। এবার এখানে স্পিড দেখো, এখানে হচ্ছে একটা ডিস্টেন্স আর টাইমের ব্যাপার। ঠিক আছে, এখানে ডিস্টেন্স দিয়েছে আর এখানে টাইম দিয়েছে। এখানে বলেছে একটা বাইক আছে, বাইক এ, একটা বাইক আছে বি, একটা বাইক আছে সি, এইভাবে দেবে তোমাকে, আর জিজ্ঞেস করবে কার স্পিড বেশি। তোমাকে এখানে জিজ্ঞেস করবে যে কোন বাইকের স্পিডটা বেশি আছে। একদম রেলওয়ে গ্রুপ ডির কোশ্চেন আছে এটা। ঠিক আছে, তোমাকে এইভাবে কোশ্চেন দেবে। ঠিক আছে, তো এবার এখান থেকে তোমার কোশ্চেন হবে, তো তুমি জানো যে এখান থেকে আমি 3টা বিন্দু নিলাম। ঠিক আছে, এই একটা বিন্দু, তারপরে এখানে আছে দ্বিতীয় বিন্দু, তবে এটা এখানেই আছে তৃতীয় বিন্দু। ঠিক আছে, তিনটাতে তো আলাদা আলাদা বিন্দু নিতে হবে, ঠিক না? তো প্রথমবার বাইক এ টাইম ফিক্সড আছে। ঠিক আছে, বাইক এ ধরে নাও 10 মিনিট চলেছে, এখানে পৌঁছেছে। বাইক বি 10 মিনিট চলে এখানে পৌঁছেছে, দেখো বাইক বি এখানে এসছে, বাইক সি 10 মিনিট চলে এখানে এসছে, টাইমটা তো ফিক্সড আছে। তো এখানে এই গ্রাফটা থেকে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি ডিস্টেন্স কভার করেছে বাইক সি, তার মানে এখানে অ্যান্সার হয়ে যাবে বাইক সি। বাইক সির স্পিড বেশি বলে ও ডিস্টেন্স বেশি কভার করেছে। ঠিক আছে, বাইক সির স্পিড বেশি বলে সে ডিস্টেন্স বেশি কভার করেছে। এই তিনটে গ্রাফ মাথায় রাখবে। একটা হচ্ছে স্পিড টাইমের এইভাবে গ্রাফ থাকলে তার মানে স্পিড তার চেঞ্জ হচ্ছে না, মানে কনস্ট্যান্ট স্পিডে আছে। তারপরে এইভাবে একটা গ্রাফ দেবে যেখানে বলবে যে তোমার গ্রাফটা দেখে বুঝে নিতে হবে যে এখানে 12 মিটার বা 20 মিটার 50 মিটার/সেকেন্ড দিয়েছে, তো তার ইনস্ট্যান্ট স্পিড আর এভারেজ স্পিড কত হবে, তো এটা আছে। আর এদিকে এইভাবে দেখাবে তোমাকে যে এখানে গ্রাফটা দিয়ে দিয়েছে, এই গ্রাফের মাধ্যমে তোমাকে বলবে যে ডিস্টেন্স, আর এদিকে কোন ডিস্টেন্সটা কে বেশি কভার করেছে, সেটা হচ্ছে কি বাইক সি, তাড়াতাড়ি একই সময়ে, তার মানে তার স্পিড বেশি আছে বলে ও বেশি ডিস্টেন্স কভার করেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো।
নেক্সট কোনো কোশ্চেন আছে কিনা? দেখো, আরেকটা জিনিস থাকে কনসেপ্ট, ভালো করে দেখো। এখানে একটা গ্রাফ আছে স্পিড, এখানে তোমার স্পিড বলে দিয়েছে, এ নামক একটা ব্যক্তির স্পিড বলে দিয়েছে, এখানে টাইম আছে। ঠিক আছে, তোমাকে বললো যে তুমি 10 সেকেন্ডে 10 সেকেন্ডে তার স্পিড হচ্ছে ডিস্টেন্স, তোমাকে গ্রাফ দিয়ে দিল, তার বললো 10 সেকেন্ডে তুমি 18 মিটার/সেকেন্ডের স্পিডে গেছো। ঠিক আছে, 18 মিটার/সেকেন্ডে স্পিডে গেছো, তো তোমার এখানে ডিস্টেন্স কত হবে? ডিস্টেন্স কত হবে তুমি আরামসে জানো যে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, মানে 18 × 10 180 হবে। কিন্তু তোমাকে গ্রাফের মাধ্যমে দিল, তো গ্রাফের মাধ্যমে তোমাকে বের করতে দেওয়া হলো। আমি তো একটা করলাম যে এখানে একটা গ্রাফ দিয়েছে, এখানে তোমাকে ওইভাবে জিজ্ঞেস করবে না, এখানে তোমাকে জিজ্ঞেস করবে এরিয়া আন্ডার দ্য কার্ভ, এরিয়া বের করো, এরিয়া আন্ডার দ্য কার্ভ। ঠিক আছে, কার্ভ স্পিড অ্যান্ড টাইম, স্পিড অ্যান্ড টাইমের মধ্যে যেটা, স্পিড আর টাইমের মধ্যে যেটা কার্ভ তৈরি হয়েছে, ঠিক আছে, কার্ভ তৈরি হয়েছে, সেটার এরিয়া বের করো। তাহলে দেখো, স্পিড হচ্ছে তোমার এখানে 18 মিটার/সেকেন্ড, আর দোষ হচ্ছে তোমার টাইম। তার মানে 18 মিটার/সেকেন্ডের স্পিডে তুমি যাচ্ছ, ধরে না এখানে অব্দি এসছো, সাপোজ এখানে টাইম আছে তোমার 10 সেকেন্ড, এখান থেকে 0 ছিল, এখান থেকে 10 সেকেন্ড অব্দি টাইম চলে এসছে, তারপরে তুমি এখান থেকে শুরু করেছিলে, এখানে অব্দি পৌঁছে গেছে। তার মানে এই জায়গাটা হচ্ছে এরিয়া, এটা হচ্ছে এরিয়া, কার স্পিড আর টাইমের এরিয়া। ঠিক আছে, স্পিড আর টাইমের এরিয়া হচ্ছে এটা। এবার এই জিনিসটা ভালো করে শুনো, এখানে এরিয়া জিজ্ঞেস করেছে, তোমাকে কোশ্চেনে ঘুরিয়ে দিয়েছে এরিয়া আন্ডার দ্য কার্ভ স্পিড এন্ড টাইম, এরিয়া জিজ্ঞেস করেছে স্পিড আর টাইমের মধ্যে যে এরিয়া। এবার স্পিড আর টাইম জিনিসটা, এই যে স্পিড আর টাইম জিনিসটা থেকে তোমার কি পাবে? তুমি ডিস্টেন্স পাবে। ঠিক আছে, স্পিড আর টাইম থেকে তুমি কি পাবে? ডিস্টেন্স পাবে, কারণ এই এরিয়াটা বেরোলা মানেই হচ্ছে তোমার কি? স্পিড। তাহলে এই যে এই এরিয়াটা আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা এরিয়া, এই এরিয়া হচ্ছে কিসের? এই এরিয়া হচ্ছে একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, একটা রেক্টেঙ্গল আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের এরিয়া, আয়তক্ষেত্রের এরিয়া হচ্ছে, আয়তক্ষেত্রের এরিয়া হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, দৈর্ঘ্য আমি কি আছে, দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার গেছে, মানে দৈর্ঘ্য হচ্ছে 10, আর প্রস্থ হচ্ছে 18, তার মানে 180 মিটার এরিয়া বেরোলো। এটাকেই আমরা কি পেলাম? ডিস্টেন্স পেলাম। যেটা যদি ডিস্টেন্স জিজ্ঞেস করতো 18 × 10, ডাইরেক্ট ডিস্টেন্স হয়ে গেল। যদি এরিয়া আন্ডার দ্য কার্ভ জিজ্ঞেস করে, তাহলে এইভাবেও তোমাকে দিয়ে দিল কনফিউজ করার জন্য, সেম জিনিস এইভাবে তুমি বের করতে পারবে। ঠিক আছে, ঠিক আছে। এবার এটার বলার কারণ কি, এটা দেখো ভালো করে শুনো। তোমার এই জিনিসটা বলার কারণ হচ্ছে, এই পয়েন্টটা মাথায় লিখে রাখবে যে এরিয়া আন্ডার দ্য কার্ভ, এরিয়া আন্ডার দ্য কার্ভ, এই যে কার্ভ এরিয়াটা, কার্ভের এরিয়া আন্ডার দ্য কার্ভ গিভস কি দেই? এরিয়া আন্ডার দ্য কার্ভ অফ, কার এরিয়া? স্পিড আর টাইমের, স্পিড আর টাইমের এরিয়া গিভস, এটা মাথায় রাখবে যে স্পিড টাইমের এরিয়া কিসে ডিনোট করে? গিভস ডিস্টেন্স। এটাই পরীক্ষাতে আসবে তোমাদের, এই ভীষণ ইম্পর্টেন্ট এই জিনিসটা, যে স্পিড আর টাইমের এরিয়াটা কিসে ডিনোট করে? সেটা হচ্ছে কি? ডিস্টেন্স। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন। এবার একটা একটা কোশ্চেন করি প্রথমে।
একটা কনসেপচুয়াল কোশ্চেন আছে, কোশ্চেন লেখো যে কনসেপচুয়াল কোশ্চেন আছে, যদি স্পিড কনস্ট্যান্ট হয়, এটা ভীষণ ভাবে পরীক্ষাতে আসে, যদি স্পিড কনস্ট্যান্ট হয় তাহলে তাহলে বেগ বা ভেলোসিটি বেগ বা ভেলোসিটি বেগ বা ভেলোসিটি কনস্ট্যান্ট হবে কি না। হবে, হবে না, হতেও পারে, হতেও পারে, হতেও পারে, নাও হতে পারে, নাও হতে পারে। ঠিক আছে, অপশন ডি নান অফ দ্য অ্যান্সার কি হবে? যদি স্পিড কনস্ট্যান্ট হয়, এখান থেকে তুমি গেছো কনস্ট্যান্ট 50 কিলোমিটার পার আওয়ার এর স্পিডে তুমি যাচ্ছ এইদিকে, তো এক্ষেত্রে তোমার স্পিড কনস্ট্যান্ট আছে, তো তোমার কোশ্চেন করা হয়েছে যে ভেলোসিটি বা বেগ কি কনস্ট্যান্ট হবে, ভেলোসিটি বা বেগ কি কনস্ট্যান্ট হবে, এটা ভীষণ ভাবে পরীক্ষাতে আসে। ঠিক আছে, আমি একটু জল খেয়ে নিই। দেখো, তোমার কনস্ট্যান্ট স্পিড আছে 50 কিলোমিটার পার আওয়ারের স্পিডে যাচ্ছ, তো তোমার ভেলোসিটি বা বেগ কি কনস্ট্যান্ট থাকতে পারে? কনস্ট্যান্ট থাকতে পারে, এটা তোমাকে জিজ্ঞেস করেছি। তাহলে এখান থেকে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রথমে বুঝতে হবে যে ভেলোসিটি বা বেগ, ভেলোসিটি বা বেগ ইকুয়াল টু হচ্ছে স্পিড ইনটু ডিরেকশন। আমি ক্লাসে বলেছিলাম, মাথায় আছে? স্পিড ইনটু ডিরেকশন। দেখো ভালো করে, ভেলোসিটি ইকুয়াল টু হচ্ছে স্পিড ইনটু ডিরেকশন, মানে ভেলোসিটি যখনই বা বেগের কথা বলা হবে সেখানে স্পিডও থাকবে, তার সাথে ডাইরেকশনও থাকবে, তখনই সেটা হবে ভেলোসিটি। ঠিক আছে, কিন্তু স্পিডে কোনো ডাইরেকশনের কথা থাকবে না, এটা আমি প্রথম ক্লাসেই ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো এখান থেকে তোমরা একটা বলো একটা জিনিস, যে এখানে বলেছে স্পিড কনস্ট্যান্ট আছে, তাহলে কি ভেলোসিটি কনস্ট্যান্ট থাকতে পারে? স্পিড কনস্ট্যান্ট আছে, তাহলে এখানে দুটো জিনিস হতে পারে। দেখো, এখানে প্রথম কথা তোমাকে মাথায় রাখতে হবে, এখানে ডাইরেকশনের কোনো উল্লেখ করেনি। যদি তোমাকে বলতো যে স্পিড আর ডাইরেকশন, বলে দিত এখানে যে 50 কিলোমিটার পার আওয়ারের স্পিডে স্পিডে একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, এখানে দিক উল্লেখ করে দিয়েছে, তার মানে এখানে স্পিডও আছে, দিকও আছে, আর এটা স্পিডও দিয়ে দিয়েছে, এখানে দিকও দিয়ে দিয়েছে স্পিডের, তো সেক্ষেত্রে আমরা চোখ বন্ধ করতে বলতে পারবো যে ভেলোসিটিও এখানে কনস্ট্যান্ট আছে। কিন্তু এখানে তো শুধুমাত্র তোমাকে বলেছে, শুধুমাত্র বলেছে যে 50 কিলোমিটার পার আওয়ারের স্পিডে তুমি যাচ্ছ, কিন্তু ডিরেকশনের কথা বলেনি। এবার দেখো, এবার দেখো এখানে, যদি এখানে আমি ভেবে নিলাম কোন সময়, যদি ধরে না, এই যে বললাম 50 কিলোমিটার পার আওয়ারের স্পিডে তুমি একটা নির্দিষ্ট দিকে যাচ্ছ, সেক্ষেত্রে কনস্ট্যান্ট স্পিড সমান হবে ভেলোসিটি স্পিডের। কনস্ট্যান্ট স্পিড বা ভেলোসিটি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ভেলোসিটি থাকবে এখানে, তখন আমরা এটা বলতে পারবো এই কন্ডিশনে। কিন্তু আমাকে তো কন্ডিশন ওটা বলিনি, শুধু স্পিড বলেছি। কিন্তু যদি ধরে নাও আমরা একটা রাউন্ডের মধ্যে দিয়ে এইভাবে কেউ কনস্ট্যান্ট বৃত্তাকার পথে কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে, এটা পরীক্ষাতে এসেছিল, বৃত্তাকার পথে কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে, তো সেক্ষেত্রে কনস্ট্যান্ট স্পিড ভেলোসিটি কনস্ট্যান্ট হবে কিনা বা বেগ কনস্ট্যান্ট হবে কিনা। তাহলে একটা জিনিস দেখো, ভেলোসিটি যখন তুমি এটা দিয়ে যাচ্ছ, একটা কনস্ট্যান্ট স্পিড আছে তোমার, তুমি 50 কিলোমিটার পার আওয়ারের স্পিডে এর সার্কেলের চারিদিকে ঘুরছো, তো এখানে তোমার স্পিড তো কনস্ট্যান্ট আছে, তার সাথে সাথে ভেলোসিটি এখানে কনস্ট্যান্ট নেই। কারণ কারণ এখানে প্রতি মুহূর্তে তোমার ডিরেকশন চেঞ্জ হচ্ছে, এভাবে করে ডিরেকশন চেঞ্জ হচ্ছে। যখনই তোমার প্রতি মুহূর্তে ডিরেকশন চেঞ্জ হবে, তার মানে এই কন্ডিশনে কোনো সময় ভেলোসিটি, স্পিড তো কনস্ট্যান্ট থাকবে, স্পিড কনস্ট্যান্ট থাকবে, কিন্তু ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে না, ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে না এই কন্ডিশনে। আর যদি সোজা বলতো তাহলে এই কন্ডিশনে থাকতো, তার মানে এখানে থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা ক্লিয়ারলি ওখানে বলিনি, সেই জন্য আমরা এখানে অ্যান্সার দেব হতেও পারে, নাও হতে পারে।
কি বললাম ভালো করে বুঝলে? ভেলোসিটি ইকুয়াল টু স্পিড ইন্টু ডাইরেকশন হয়। আমাকে কোশ্চেনে বলেছে শুধু স্পিডের কথা, তো স্পিডের কথা যখন বলেছে তো স্পিড এখানে এটা তো ডাইরেকশনের ব্যাপার ঢুকে আছে ভেলোসিটিতে, তো শুধু স্পিড বললে তো কনস্ট্যান্ট থাকতে পারে না। হ্যাঁ, তবে কখন যদি নির্দিষ্ট দিক বলতো, এখানে নির্দিষ্ট দিকে বলে দিত, তখন ভেলোসিটি এর কনস্ট্যান্ট থাকতো। শুধু স্ট্রেট লাইন বলেছে মানে সেক্ষেত্রে কনস্ট্যান্ট থাকতেও পারে নাও থাকতে পারে। কিন্তু এখানে যখন সার্কুলার বা বৃত্তাকার পথে যদি কথা বলা হয়, তো বৃত্তাকার পথে তো স্পিড কনস্ট্যান্ট আছে, কিন্তু ভেলোসিটি এখানে কনস্ট্যান্ট থাকতে পারে না, কারণ প্রতি মুহূর্তে এখানে ডিরেকশন চেঞ্জ হচ্ছে। যখনই ডিরেকশন চেঞ্জ হবে বা ডিরেকশন হবে মানে কি, সেটা বেগের গল্প চলে আসলো। তো সেই জন্য এখানে হতেও পারে নাও হতে পারে। এই নিয়ে একটা গ্রাফও আছে, আমি গ্রাফটা তোমাদের বলছি, ভালো করে দেখে নাও। এই নিয়ে একটা গ্রাফ আছে। নিচে অনেকটি ফিগার দিয়ে দিল তোমাকে, ঠিক আছে, এখানে অনেকটি দিয়ে দিল দিল নিচের কোণটি, নিচের গ্রাফ থেকে 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 কারেক্ট অপশনটা, কারেক্ট অপশন চুজ করো, ঠিক আছে। নিচের একটা গ্রাফ দেওয়া আছে, সেখান থেকে একটা কারেক্ট অপশন, নিচের একটা কারেক্ট অপশন তোমাকে চুজ করতে হবে, ঠিক আছে, কারেক্ট অপশন চুজ করতে হবে, ঠিক আছে, কারেক্ট অপশন। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটু ইস্যু হয়ে গেছিল ব্যাটারির নাকি, ব্যাটারি না তো, ঠিক আছে। চলো, ওই রেকর্ডটা একটু দেখছিলাম, মনে হয় আমার ক্যান্সেল হয়ে গেছিল, এতক্ষণ ধরে রেকর্ড করে দেখা গেল বন্ধ হয়ে গেল। তো নিচের গ্রাফ থেকে কারেক্ট অপশন, গ্রাফ আছে এইভাবে, নিচের গ্রাফ থেকে কারেক্ট অপশন তোমাকে চুজ করতে বলেছে, এইভাবে গ্রাফ আছে, ঠিক আছে, এভাবে দিয়ে দিয়েছে। এখানে বলেছে ডিস্টেন্স আর এখানে বলেছে টাইম, ডিস্টেন্স আর টাইম, ঠিক আছে। গ্রাফ থেকে কারেক্ট অপশন চুজ করো, যেটা যেখানে যেখানে একজন ব্যক্তি, যেখানে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট একটি নির্দিষ্ট দিকে একটি নির্দিষ্ট দিকে যাচ্ছে, ঠিক আছে। নিচের গ্রাফে এখানে দেখা হয়েছে একজন ব্যক্তি একটা কি করছে, একজন ব্যক্তি, যেখানে ডিস্টেন্স টাইম গ্রাফ, এখানে হচ্ছে ডিস্টেন্স ডিস্টেন্স টাইম গ্রাফ, এটা হচ্ছে ডিস্টেন্স টাইম গ্রাফ। আর আমি বলেছিলাম যে ডিস্টেন্স টাইম গ্রাফ যেটা আগে থাকবে সেটাকে এখানে লিখবো ডিস্টেন্স, আর এখানে লিখবো টাইম। তো বলেছে যে নিচের গ্রাফ থেকে কারেক্ট অপশন চুজ করো যেখানে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট দিকে যাচ্ছে, ঠিক আছে, একটি নির্দিষ্ট দিকে যাচ্ছে, এখানে তোমাকে দিয়ে দিয়েছে এই গ্রাফটা, ঠিক আছে, ফিক্সড ডাইরেকশন। এবার এখানে তোমাকে দুটো পয়েন্টও দিয়ে দিয়েছে, এখান থেকে এভাবে করে দুটো পয়েন্ট দিয়ে দিয়েছে, দুটো পয়েন্ট দিয়ে দিয়েছে, ডিস্টেন্স আর টাইম, ঠিক আছে। এবার তোমাকে অপশন দিয়েছে, অপশন হচ্ছে যে এই এটা থেকে তুমি কি দেখতে পাচ্ছ, অপশন এ স্থির অবস্থা, তুমি কি স্থির অবস্থা দেখতে পাচ্ছ, অপশন বি কনস্ট্যান্ট ভেলোসিটি, কনস্ট্যান্ট ভেলোসিটি আছে, না আলাদা আলাদা ভেলোসিটি, আলাদা আলাদা ভেলোসিটি আছে এখানে, বা বেগ, ভেলোসিটি বা বেগ, আলাদা আলাদা ভেলোসিটি বা বেগ আছে, না অপশন ডি কনস্ট্যান্ট স্পিড এবং
কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ভেলোসিটি। এই গ্রাফটা থেকে তুমি কি বুঝতে পারছো? এইভাবে তোমার কোশ্চেন আসবে, ঠিক আছে? এইভাবে করে তোমার এখান থেকে কোশ্চেন থাকবে। দেখো এইভাবে করে এখান থেকে কোশ্চেন থাকবে। তো দেখো এখানে তোমার ডিস্টেন্স বলে দিয়েছে আর টাইম বলেছে, তার মানে তুমি একটা সময় এখানে আছো আর অন্য সময় তুমি এখানে আছো, ঠিক আছে? তার মানে তোমার এই এই গ্রাফ থেকে আমরা জানি যে এখানে কনস্ট্যান্ট স্পিডে তুমি যাচ্ছ, ঠিক আছে? কনস্ট্যান্ট স্পিডে, যতটা স্পিডে তুমি এখানে গেছো ততটা স্পিডে তুমি এখানে গেছো, ততটাই ডিস্টেন্স কভার করেছো। তার মানে এখান থেকে কনস্ট্যান্ট স্পিড তুমি ক্লিয়ারলি এটা বুঝতে পারছো এই গ্রাফটা থেকে, যে তোমার এখানে টাইম চেঞ্জ হয়েছে, তার সাথে সাথে তোমার ডিস্টেন্স চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তো একটা কনস্ট্যান্ট স্পিড আছে, আর সেই স্পিডে গিয়ে তুমি সমান, এদিকেও দোষ ধরে না 5 কিলোমিটার গেছো, এদিকেও 5 কিলোমিটার গেছো, ঠিক আছে? কত স্পিডে? এখান থেকে এখানে গেছো, তোমার ধরে নাও এখান থেকে এখানে গেছো তুমি 20 কিলোমিটার পার আওয়ারের হিসেবে, এখানেও গেছো 20 কিলোমিটার পার আওয়ারের স্পিডে। এখানে 20 কিলোমিটার পার আওয়ারের স্পিডে তোমার যেতে ধরে নাও সাপোজ 1 ঘন্টা লেগেছে, তো নেক্সট 20 কিলোমিটার পার আওয়ারে যেতেও তোমার 1 ঘন্টা লেগেছে, ঠিক আছে? এই লেকটা থেকে, এই গ্রাফটা থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে প্রথম 20 কিলোমিটার তুমি 1 ঘন্টায় গেছো, সেকেন্ড 20 কিলোমিটার তুমি 1 ঘন্টায় গেছো। তার মানে তোমার স্পিডটা দুটোই ক্ষেত্রে সেম আছে। তো দুটোই ক্ষেত্রে যখনই সেম আছে, তার মানে এটা চোখ বন্ধ করে কনস্ট্যান্ট স্পিড আছে, এইটুকু তো আমাদের ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু কনস্ট্যান্ট স্পিড কোনো স্থির অবস্থা তো থাকতেই পারে না, কারণ টাইমও চেঞ্জ হয়েছে, ডিস্টেন্সও চেঞ্জ হয়েছে, তার মানে স্থির অবস্থা থাকবে না। কনস্ট্যান্ট ভেলোসিটির কথা বলা হয়েছে, আর আলাদা আলাদা ভেলোসিটি, আর এটা অপশনের কথা বলা হয়েছে। এবার এখান থেকে শুধু তো কনস্ট্যান্ট ভেলোসিটি বা কনস্ট্যান্ট স্পিডের কথা আছে কিনা সেটা আমরা কোশ্চেনটা দেখে বুঝবো। এখানে বলেছে নিচের গ্রাফ থেকে কারেক্ট অপশন চুজ করো, যেখানে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট দিক বলে দিয়েছে। তার মানে যদি তুমি এখান থেকে 50 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছ একটা নির্দিষ্ট দিকের কথা তখনই বলে দেওয়া হয়েছে, তখনই সেটা কনস্ট্যান্ট স্পিড। আমি কিছুক্ষণ আগেই বললাম কনস্ট্যান্ট স্পিড হবে। আর যেহেতু নির্দিষ্ট দিকের কথা বলা হয়েছে, তখন আমরা সেটাকে কনস্ট্যান্ট ভেলোসিটিও বলতে পারবো। কনস্ট্যান্ট ভেলোসিটি, কারণ দিক বলে দিয়েছে। তো তার মানে এখানে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, কনস্ট্যান্ট স্পিড এন্ড কনস্ট্যান্ট ভেলোসিটি, ঠিক আছে? দেখো একদম একটু ঠান্ডা মাথায় জিনিসটা করলে তোমাদের কিন্তু টাফ মনে হবে না, আর যদি তোমরা বেশি প্রেসার নিয়ে নাও তখনই টাফ মনে হবে। এবার নেক্সট একটা কোশ্চেন তোমরা অ্যান্সার করো। একটা কনসেপচুয়াল কোশ্চেন তোমরা অ্যান্সার করো। এ পার্টিকল, ইংলিশেই বলছি, এ পার্টিকল moves with uniform velocity। ইউনিফর্ম ভেলোসিটি মানে একটা পার্টিকল সমবেগে যাচ্ছে, একটা বস্তু, আমি বাংলাটা বলে দিচ্ছি, একটা বস্তু সমবেগে যাচ্ছে, তাহলে নিচের কোনটি অপশন কারেক্ট হবে? ইউনিফর্ম ভেলোসিটিতে আছে মা সমবেগে যাচ্ছে, তাহলে নিচের কোনটি অপশন কারেক্ট হবে? অপশন এ পার্টিকল, যেটা পার্টিকল আছে, পার্টিকল মাস্ট বি এট রেস্ট, পার্টিকল মাস্ট বি এট রেস্ট। তারপরে হচ্ছে এ পার্টিকল মুভস along a curve path। ইউনিফর্ম ভেলোসিটি বলছে মানে সমবেগে যাচ্ছে, কার্ভ পাথের কথা বলা হয়েছে। অপশন সি এ পার্টিকল মুভস along এ সার্কেল, ঠিক আছে? অপশন ডি বলেছে এ পার্টিকল মুভস along a straight line
লাইন। ঠিক আছে, তাহলে কোনটা অ্যান্সার কারেক্ট হবে? দেখো এখানে বলেছে পার্টিকেল মুভস উইথ ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগে যাচ্ছে। যদি একটা পার্টিকেল বা একটা কোনো জিনিস বা গাড়ি বা কার বা বাইক যদি সমবেগে যায় তাহলে নিচের কোনটা স্টেটমেন্ট কারেক্ট হবে? তো এখান থেকে আমরা দেখো ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগ, ইউনিফর্ম ভেলোসিটি আমরা বেগ বা ভেলোসিটির বা সমবেগের ক্ষেত্রে আমরা দুটো ভাগ আমরা দেখেছিলাম, একটা হচ্ছিল সমবেগ, একটা হচ্ছিল অসমবেগ। আমরা জানি সমবেগ মানে একদম স্পিড আর ডিরেকশন সেম থাকবে। ঠিক আছে, কোনো কিছু চেঞ্জ হবে না। অসমবেগ স্পিড চেঞ্জ হলে আর ডিরেকশন চেঞ্জ হলে সেটা অসমবেগ হবে, ডিরেকশন চেঞ্জ হলেই অসমবেগ হবে। তার মানে এখানে সমবেগ মানে বলেছে যেখানে স্পিড আর ডিরেকশন সেম থাকবে তখনই, কিন্তু স্পিড বা ডিরেকশন চেঞ্জ হলেই সেটা অসমবেগ হয়ে যাবে। তার মানে এখানে আমাকে সমবেগে যেগুলো আছে সমবেগ হিসেবে সেটাকে আমাদেরকে ধরতে হবে। ঠিক আছে, যেখানে কি ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগ এর কথা বলা হয়েছে, যেখানে যদি স্পিড চেঞ্জ হয় বা ডিরেকশন চেঞ্জ হলে মানে সেটা অসমবেগ হয়ে গেল, তো তাহলে সেটা আমাদের সেই অপশনটাকে আমাদের ধরতেই হবে না। যেটা ইউনিফর্ম বা সমবেগ আছে যেখানে স্পিড আর ডিরেকশন সেম থাকবে সেই অপশনটা আমাদেরকে এখানে ধরতে হবে। তার মানে এখানে পার্টিকেল মাস্ট বি এ রেস্ট, তার মানে এটা হবে না, রেস্টের কথা বলেছি তো এখানে তো বেগের কথা আছে। এ পার্টিকেল মুভস এলং এ কার্ভ পাথ, মানে একটা কার্ভ পথে একজন এইভাবে কার্ভ পথে যাচ্ছে। তো কার্ভ পথে যদি যাই তো এর ডিরেকশন একবার এদিকে একবার এদিকে একবার এদিকে ডিরেকশন একবার এদিকে, মানে প্রতি মুহূর্তে ডিরেকশন চেঞ্জ হচ্ছে। তো ডিরেকশন চেঞ্জ হওয়া মানে তো অসমবেগ, তার মানে এটাও হবে না, এটাও হবে না। তারপরে এটা বলেছে এ পার্টিকেল মুভস এলং এ সার্কেল, একটা পার্টিকেল যদি সার্কেলে ঘোরে তাহলে সার্কেলে ঘুরলে কি হবে? সার্কেলে যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে প্রতি মুহূর্তে সেখানেও তো তার ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, তো ডাইরেকশন চেঞ্জ হওয়া মানে তো সমবেগ, তার মানে এটাও হবে না। এটা কি বলছে? এ পার্টিকেল মুভস এলং এ স্ট্রেট লাইন, তার মানে এ পার্টিকেল স্ট্রেট লাইনে চলে যাচ্ছে। স্ট্রেট লাইনে গেলে মানে ওর স্ট্রেট লাইনে স্পিড হচ্ছে ধরে নাও 50 কিলোমিটার/আওয়ার, স্পিড একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, নির্দিষ্ট দিকে কনস্ট্যান্ট, মানে স্পিড হচ্ছে 50 কিলোমিটার/আওয়ার আর একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে। তার মানে এখানে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এখানে ওর স্পিডও চেঞ্জ হচ্ছে না আর ডিরেকশনও চেঞ্জ হচ্ছে না, স্পিডও আর ডিরেকশন যদি চেঞ্জ না হয় সেটা হলো সমবেগ। বুঝতে পারলে? খুব মজাদার কনসেপচুয়াল কোশ্চেন এগুলো। ঠিক আছে, দেখো এবার লাস্ট একটা অংশ দেখো গ্রাফের, যে এইভাবে যদি গ্রাফ থাকে, আমি বলেছিলাম যদি ডিস্টেন্স আর টাইম গ্রাফ থাকে তো এই স্লোপটা কিসের আছে? এটা হচ্ছে স্পিডের। ঠিক আছে, স্পিডের। যদি তোমার এখানে ডিসপ্লেসমেন্ট বা সরণ, ডিসপ্লেসমেন্ট আর টাইম যদি থাকে সেটা দিবে ভেলোসিটি। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট সরণের পরিবর্তন হচ্ছে তো সেটা সরণের পরিবর্তনের হারকেই তো আমরা বেগ বলি বা ভেলোসিটি। আর যদি এইভাবে গ্রাফ থাকে যে ভেলোসিটি আর টাইম, বেগ বা টাইম, সেটা ভেলোসিটি বা টাইম, তাহলে ভেলোসিটি মানে টাইম হচ্ছে ধরে নাও একটা টাইম লেগেছে তার এই ভেলোসিটিতে যাচ্ছে, তার মানে এই এরিয়াটা হচ্ছে কি এরিয়া কার্ভ আন্ডার দা, এটা হচ্ছে এরিয়া। তার মানে আমরা বলবো যে এরিয়া কার্ভ আন্ডার দা ভেলোসিটি টাইম গিভস কি ডিসপ্লেসমেন্ট। ভালো করে বুঝো, ডিসপ্লেসমেন্ট বা সরণ। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে ডিস্টেন্স মানে স্পিড আর টাইমের যেটা এরিয়া আছে, স্পিড আর টাইমের এরিয়াটা দিচ্ছে ডিস্টেন্স দেই, কিছুক্ষণ আগেই পড়লাম। আর ভেলোসিটি আর টাইমের যে এরিয়া, যে ভেলোসিটি টাইমের যে কার্ভ এরিয়া আছে সেটা কি দিবে? ডিসপ্লেসমেন্ট দিবে। এটা পরীক্ষাতে আসে, এটা মাথায় রাখবে আর কিছু না। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা একটা জিনিস ভালো করে বুঝে গেছি যে স্পিড ইকুয়াল টু
স্পিড ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স ডিস্টেন্স বাই টাইম, স্পিড ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে, স্পিড ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। আর দ্বিতীয় আমরা জানি কি যে ভেলোসিটি, ভেলোসিটি ইকুয়াল টু হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, সরণ বা সময়, সরণ বা সময় আমরা জানি, ঠিক আছে। তো সরণ বাই সময় আমরা এটা ভালো করে জানি, ঠিক আছে। এবার এই ছোকটা মাথায় রাখবে, একদম ভীষণ ভাবে ইম্পর্টেন্ট। দেখো এখানে দেখো স্পিড আর টাইম, স্পিড আর টাইমের যেটা এরিয়া ছিল, স্পিড আর টাইমের এরিয়া ডিনোট করতো কাকে? ডিস্টেন্সকে। কিছুক্ষণ আগেই বলেছিলাম স্পিড আর টাইমের এরিয়া যেটা আছে, ধরে নাও এখানে স্পিড আছে আর এখানে টাইম আছে, কিছুক্ষণ আগে বললাম টাইম ধরে নাও এখানে, স্পিড এখানে, তার মানে এই এরিয়াটা ডিনোট করবে, স্পিড আর টাইমের এরিয়াটা ডিনোট করবে ডিস্টেন্সকে, কিছুক্ষণ আগেই বলেছিলাম। আর আমরা জানি যে ডিস্টেন্স আর টাইমের স্লোপ, ডিস্টেন্স এইভাবে যদি ডিস্টেন্স থাকে আর এদিকে টাইম থাকে, তো ডিস্টেন্স আর টাইমের যেটা স্লোপ আছে, ডিস্টেন্স আর টাইমের যে স্লোপ, এটা ডিনোট করে কাকে? ডিস্টেন্স আর টাইমের স্লোপ, স্লোপ, ডিস্টেন্স আর টাইমের স্লোপ এটা ডিনোট করে কাকে? স্পিডকে, ঠিক আছে। এখানে ভেলোসিটি আর টাইমের এরিয়া আমরা দেখেছি, ভেলোসিটি আর টাইমের এরিয়া ডিনোট করে ডিসপ্লেসমেন্টকে, আর ডিসপ্লেসমেন্ট আর টাইম এর স্লোপ যেটা হয়, আমি একদম এটা কিন্তু ক্লাসে বুঝিয়েছি, বারবার বুঝিয়েছি, আগের ক্লাসে বুঝিয়েছি কোনটা গ্রাফ কাকে ডিনোট করে। আর ডিসপ্লেসমেন্ট টাইমের এটা ডিনোট করে ভেলোসিটিকে, স্লোপটা, বুঝতে পারলে? ভেলোসিটি আর টাইমের এরিয়া ডিনোট করে ডিসপ্লেসমেন্টকে, ডিসপ্লেসমেন্ট টাইমের যে স্লোপটা সেটা ডিনোট করে কাকে? ভেলোসিটিকে। এদিকে আমরা দেখলাম স্পিড আর টাইমের এরিয়া ডিনোট করে ডিস্টেন্সকে, ডিসটেন্স আর টাইমের স্লোপ করে স্পিডকে, ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস লাস্ট আমাদের জানতে হবে, আর কিছু না, একটা বড় টাইপের গ্রাফ আছে, একটা দরকার নাই, এটা আর লাগবে না, ঠিক আছে। তাহলে দেখো ভালো করে শোনো, ভালো করে মন দিয়ে শোনো, এখানে অবধি পুরো আমি যত গ্রাফ নিউমেরিক্যাল টাইপের জিনিস আসার চান্স আছে, করতে গেলে অনেক কিছু আছে, এখনো অনেক কিছু আছে, কিন্তু যেটুকু পরীক্ষার জন্য দরকার বাস ওইগুলো, বেশি খেটে বা বেশি একদম বেসিক একটা আইডিয়া দিয়ে দিয়েছি। এই টাইপের ম্যাথ থাকে, এই টাইপের গ্রাফ থাকে, নিউমেরিক্যাল অংশ থাকে, এটাকে ভালো করে এই যে দুটো ক্লাস করালাম এর মধ্যে পুরো জিনিসটাকে গিলে খেয়ে নাও, ঠিক আছে, একদম ধরবে, গিলে খেয়ে নিবে। কালকে আমি পড়াবো তোমাদের যে নিউটনের যে সূত্র আছে, নিউটনের সূত্র থার্ড লোর অনেক কাহিনী আছে, তো নিউটনের থার্ড লোর সাথে কিছু নিউমেরিক্যাল টাইপের জিনিস আছে, তার সাথে সেকেন্ড লো ভরবেগের সাথে কিছু নিউমেরিক্যাল টাইপের জিনিস আছে, যেটা কালকে আলোচনা করব, ঠিক আছে। কালকে এটা আলোচনা করার পর তারপরে আমি 3 দিন হয়ে গেল, বুধ বৃহস্পতি শুক্র, 3 দিন এই উইকের, পরের উইকে ইকুয়েশন অফ মোশন আর টাইপস অফ মোশন করিয়ে পুরো চ্যাপ্টার কমপ্লিট করব, ঠিক আছে। ইকুয়েশন অফ মোশন আর টাইপস অফ মোশন, কালকে আমি নিউটনের সূত্রর ব্যাপারগুলো আলোচনা করব, তারপরের দিন ইকুয়েশন অফ মোশন টাইপস অফ মোশন করে চ্যাপ্টার কমপ্লিট হবে। তারপরে আমি পুরো ইউথের বুকটা সলভ করাবো, একদম ইউথের বুক যেদিন সলভ করাবো সেটা লাইভে করাবো। আমি দরকার হলে আমি এমনি যেভাবে তোমাদের রিকল সেশন করাই, রিকল সেশনে এসে পিডিএফ ধরে কোশ্চেন করব, তোমরা অ্যান্সার করবে, তারপরে আমি পিডিএফটা পাঠিয়ে দিব, ঠিক আছে। চলো তাহলে আজকের ক্লাস এখানে অবধি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট এপিসোডে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পালাবে না, বলে দিলাম। আজকে তোমাদের আমি অর্ডার দিচ্ছি, রিকোয়েস্ট করছি দাদা হিসেবে, স্যার হিসেবে, ঠিক আছে, ভাই হিসেবে, যে অবশ্যই তোমরা সকলেই কমেন্ট করে জানাবে যে ক্লাস কেমন লাগলো। প্লিজ এইটুকু একটু জানিও যে ক্লাস কেমন, আমি বুঝতে পারছি না, ঠিক আছে, তো ক্লাস কেমন লাগলো সেটা জানাবে। আর এই রেকর্ড হিসাবে যে তোমরা গেছো, তো তোমাদের কোনো অসুবিধা, তাতে কি কোনো অসুবিধা হচ্ছে সেটাও জানাবে, ঠিক আছে। কারণ দেখো মেন হচ্ছে ক্লাস, ক্লাস হলেই হলো, সে লাইভ থাকুক রেকর্ড থাকুক, কিন্তু তোমাদের কেমন কি, তোমাদের কি মতামত তোমরা জানাবে, ঠিক আছে। ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট এপিসোডে।